হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের নিউটনের গতিসূত্রর আবার একটা লেকচার হবে। তো আমরা আগের লেকচারগুলোতে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র আমাদের কমপ্লিট। তো আমরা কনস্ট্যান্ট মোশন ব্লকের কিছু প্রবলেমও করেছিলাম দুটো লেকচারে। তো তাহলে বাকি থাকলো কি পুলি ব্লক সিস্টেম আর কি আর সিউডো ফোর্স। তো আর লিনিয়ার কনজারভেশন অফ মোমেন্টাম, এই তিন চারটে জিনিস, আর গান বুলেট সিস্টেম, এখনো দুটো তিনটে জিনিস বাকি আছে। তো আজকের লেকচারে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো যে সিউডো ফোর্স আমরা পড়বো ইম্পালস মানে ঘাত বল, আর কি পুলি ব্লক সিস্টেমের কিছু কেস করব। তো কি এই তিনটে জিনিস আজকে আমরা পড়ব। তো তোমাদের যে সিউডো ফোর্স বা ছদ্ম বল বা অলিক বল, তোমাদের যে ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে জড়ত্বীয় ও অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের কাছে ছোট্ট করে দেওয়া আছে যে অলিক বল। তো সেটা আমরা পড়বো। তো দেখো আজকে আমাদের প্রথম টপিক কি না, প্রথম টপিক হচ্ছে সিউডো ফোর্স বা কি অলিক বল বা এটাকে ছদ্ম বলও বলা হয়, ছদ্ম বল। তো দেখো সিউডো ফোর্স কি বা সিউডো ফোর্সের দরকার কেন পড়লো সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, যে সিউডো ফোর্সের প্রয়োজন কেন পড়লো। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে যদি একটা গল্প বলি এবং সেই গল্প সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি যে সিউডো ফোর্স বা ছদ্ম বল কি বা অলিক বল কি এবং সেটা কেন দরকার হলো। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, আমি যদি বাংলা ভাষায় বাংলাটা ভালোভাবে বোঝার চেষ্টা করি, বলা হচ্ছে কি অলিক বল আর একটা কি ছদ্ম বল। দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো একটা ফলস কিছু। দেখো ছদ্ম মানে কি, ছদ্মবেশ ধারণ করে যারা আসে তারা তো ফলস হয় না। যেমন কেউ ভূত সেজে আসলে ছদ্মবেশ, তার মানে কি সে আসলে সেটা নয়, কিন্তু সে ছদ্মবেশ ধারণ করে আসছে। ঠিক সেরকমই এই বলটাও কি আসলে অ্যাকচুয়ালি এর কোনো অস্তিত্ব নেই, তবু আমরা কি একে লাগাই। কিছু আমরা ওই লিফট ব্লক সিস্টেমে আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হয়, ছদ্ম বল বা অলিক বল লাগানোর প্রয়োজন পড়ে। তো দেখো যে এখন হচ্ছে যে আমি যদি তিনটে কেস নিই, কটা কেস, তিনটে কেস, কেস ওয়ান, কেস টু আর কি কেস থ্রি। তো কেস ওয়ান, কেস টু এবং কেস থ্রির মতোই আমি কি বলবো যে তিনটে লোক বা তিনটে মানুষ। তাহলে তিনটে মানুষ কি করলো, কি হবে তিনটে মানুষ, আমি যদি বললাম যে এটা মানুষ এ, এটা মানুষ বি আর কি এটা মানুষ সি। হলো। তো এইখানে কি একটা ল্যাম্প পোস্ট, এটা কি একটা ল্যাম্প পোস্ট। এখন এ বি এবং সি এই তিনটে মানুষ, এবং এই তিনটে মানুষের জায়গায় আমি দরকারে নাম দিয়ে দিই, যে এটাকে যদি বলি চুটকি, বি এর জায়গায় বলি যে ভীম, আর রাজু। তো তিনটে ক্যারেক্টার। এবার তিনটে ক্যারেক্টারের কাছে বলা হলো যে তোমরা এই ল্যাম্প পোস্টার এফবিডি তৈরি করো, মানে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করো এবং তৈরি করে এনে দেখাও। দেখো এক নম্বর কথা, যে আমি যদি এই ল্যাম্প পোস্টের ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করি তাহলে কি দেখবো, নিচে দেখবো যে নিচে লাগছে এমজি আর ওপরে কি লাগছে, ওপরে লাগছে এন। তাহলে কি একটা এন বরাবর কি এমজি।
যখন চুটকি কি, তোমরা কার্টুনের ক্যারেক্টার দেখেছোই না যে চুটকি শান্তশিষ্ট ভদ্র। তো এবার চুটকি কি করলো, চুটকি বসে বসে কি করছে, এর এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করছে। তার মানে যেহেতু চুটকি বসে করছে, তাহলে কি তার ভেলোসিটিটা কি, তাহলে কি তার ভেলোসিটিটা কি 0। তাহলে কি দেখলো যে সে যখন এফবিডি তৈরি করলো, সে দেখলো যে এর উপর এক্স অ্যাক্সিসে কি নেট ফোর্স 0, এক্স অ্যাক্সিসে কি এফ নেট ফোর্স 0, আর তার কি অ্যাসেলারেশন কি, তাহলে কি 0 অন এক্স অ্যাক্সিস। আর কি ওয়াই অ্যাক্সিসে কি দেখলো এফ নেট, ওয়াই অ্যাক্সিসেও দেখলো 0, আর অ্যাসেলারেশন এক্স অ্যাক্সিসেও কি দেখলো কি 0। হলো, যেহেতু কি সে বসে বসে দেখছিল। আচ্ছা, এরপর ভীম কি করলো, ভীম দেখলো যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট করে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে ছুটতে ছুটতে কি এই ল্যাম্পপোস্টের এফবিডি তৈরি করলো। এই ল্যাম্পপোস্টে যখন এফবিডি তৈরি করলো, সে দেখলো কি, সেও সিমিলার জিনিস দেখলো কি এক্স অ্যাক্সিসে এফ নেট কি 0, যেহেতু এফ নেট 0, তাহলে তার অ্যাসেলারেশন কি এক্স অ্যাক্সিসে 0, আর ওয়াই অ্যাক্সিসে কি এফ নেটও দেখলো, ওয়াই অ্যাক্সিসে এফ নেট দেখলো 0, আর অ্যাসেলারেশনও কি এক্স অ্যাক্সিসে 0। তাহলে এই দুটো ক্ষেত্রে কি দেখলাম, কি কন্ডিশন 1 এ দেখলাম যে ভেলোসিটি 0 এবং আরেকটা কি ভেলোসিটি কনস্ট্যান্ট। এবার যে তৃতীয় ব্যক্তি কি রাজু, সে এফবিডি কিভাবে তৈরি করলো না অ্যাসেলারেটেড ফ্রেমে। সে যখন এফবিডি অ্যাসেলারেটেড ফ্রেমে তৈরি করলো, অ্যাসেলারেশন মানে কি, ত্বরণ মানে কি না সময় সাপেক্ষে তার হয় বেগ বৃদ্ধি, সময় সাপেক্ষে কি তার বেগটা বৃদ্ধি হচ্ছে। এবার সে যখন অ্যাসেলারেটেড ফ্রেমে দেখলো যে সময় সাপেক্ষে তার বেগ বৃদ্ধি করে যখন দেখলো, সে দেখলো কি এই গাছটা কি তার আগের দিকে আসছে। তাহলে সে যখন দেখলো যে এই গাছটা আগের দিকে আসছে, তাহলে সে কি এফবিডি বানালো, এবং এফবিডি বানিয়ে কি পেল যে এফ নেট তো 0, কিন্তু কি দেখলো এই গাছটা অ্যাসেলারেটেড ভাবে, মানে তুমি যখনই আগের দিকে ছুটে যাবে তখন কি হবে, তখন দেখতে হবে যে তোমার গাছটা তাহলে পিছন দিকে যাচ্ছে। তাহলে এ দেখলো কি তার অ্যাসেলারেশন 0 না, অর্থাৎ তাহলে এক্স অ্যাক্সিসে দেখলো কি অ্যাসেলারেশনে কি গাছটা আগের দিকে আসছে, এবং ওয়াই অ্যাক্সিসে কি এফ নেট 0, আর অ্যাসেলারেশনও ওয়াই অ্যাক্সিসে কি 0। তাহলে দেখো তিনটে কন্ডিশন। এখন কোশ্চেন হচ্ছে যে একটা জিনিস দেখলাম যে যদি আমরা নিউটনের গতিসূত্র থেকে কি পড়েছি, যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, তাহলে হয় বস্তুটা কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকবে, নয় 0 হবে। মানে কি কোন বস্তু হয় সমবেগে সরলরেখা বরাবর চিরকাল চলতে থাকবে, নয় কি সে বস্তুটা চিরকাল স্থির থাকবে। দেখো প্রথম ক্ষেত্রে কি, প্রথম কন্ডিশনে কি হলো, দেখো এফ নেট মানে এক্সটার্নাল নেট ফোর্স কি, এক্সটার্নাল নেট ফোর্স যেহেতু 0, তাহলে দেখো কি তার অ্যাসেলারেশন 0 এক্স অ্যাক্সিসে, এবং ওয়াই অ্যাক্সিসে কি অ্যাসেলারেশন 0। আচ্ছা কেস 2 এ কি হলো, দেখো কেস 2 এ দেখলাম যে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, দেখো কনস্ট্যান্ট ভেলোসিটি যারা একমাত্রিক গতি, এই চ্যাপ্টারটা ঠিকঠাক যাদের হয়নি বা কনসেপচুয়াল ক্ল্যারিটি নেই, তারা কিন্তু বুঝতে পারবে না। দেখো তবুও বলছি, দেখো ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি, তার বেগটা কি, যেমন ধরো আমি বললাম যে একটা গাড়ি 10 কিমি পার আওয়ারে চলছে, 10 কিমি পার আওয়ার, তো সে টি সময়ও চলছিল 10 কিমি, তারপরে T2 সময়ও দেখলো 10 কিমি, T3 দেখলো সময় কি 10 কিমি। তার মানে কি সমবেগে চলছে, সমবেগে মানে সময়ের সাপেক্ষে তার এই যে গতিবেগটা কি তার চেঞ্জ হচ্ছে না, তখন আমরা কি বলি তার ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে যদি আমি বলি অ্যাকচুয়ালি গাড়ির কাঁটা মানে যে স্পিডোমিটার, যেখানে আমরা গাড়ির দেখতে পাই যে কত কিমি বেগে স্পিডটা চলছে, সেখানে কি দেখতে পাই, সেখানে কি রকম দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে অ্যাসেলারেটেড যে গতিবেগ সেটা দেখতে পাই। হলো, তার মানে কি তার সময়ের সাপেক্ষে কি তার বেগটা সবসময় সমান হচ্ছে। সে যদি মানে 10টা 5এও যদি 10 কিমি বেগে চলে, 10টা 10এও 10 কিমি বেগে, 10টা 20এও 10 কিমি বেগে, তাহলে দেখো যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে তার কি অ্যাসেলারেশন বা ত্বরণটাও 0 হবে।
তার কারণ কি সময় সাপেক্ষে তো তার বেগ বাড়ছে না। সে যদি 10টা 5-এ দেখলো যে 10টা 5-এ দেখলো যে সে 10 কিমি পার আওয়ারে চলছে, এবং 10টা 7-এও দেখলো যে 10 কিমি পার আওয়ারে চলছে, তার মানে কি, তার মানে দেখা গেল যে সে তার সময় সাপেক্ষে তার বেগটা বাড়ছে না, সময় সাপেক্ষে বেগ স্থির। যেহেতু বেগ স্থির তাহলে কি তার ত্বরণটাও কি শূন্য। তার কারণ কি, ত্বরণ আমরা কখন ক্যালকুলেট করি, যখন তার সময় সাপেক্ষে বেগটা বৃদ্ধি পায়। আর মন্দনের ক্ষেত্রে কি করি, যখন তার সময় সাপেক্ষে বেগটা হ্রাস পায়। হলো, এই হলো কি আমাদের। তাহলে দেখতে পেলাম কি সেকেন্ড কন্ডিশনে দেখতে গেলাম যে এফ নেট বা নেট ফোর্স 0, তাহলে তার এক্স অ্যাক্সিসে অ্যাসেলারেশন 0, আর ওয়াই অ্যাক্সিসেও 0, আর এক্স অ্যাক্সিসেও 0। তাহলে দেখো সেকেন্ড ক্ষেত্রে কি হলো, সেকেন্ড ক্ষেত্রে দেখা গেল যে নিউটনের ল ভ্যালিড হচ্ছে। প্রথম ক্ষেত্রেও ভ্যালিড, তাহলে কি প্রথম ক্ষেত্রেও নিউটনস ল ভ্যালিড, সেকেন্ড ক্ষেত্রেও ভ্যালিড, কিন্তু কিন্তু তৃতীয় ক্ষেত্রে বা থার্ড কেসে কি দেখো যে তার এফ নেট 0, তার মানে কি তার নেট ফোর্সটা, নেট এক্সটার্নাল ফোর্স 0, কিন্তু তার অ্যাসেলারেশন আছে। তাহলে কি দেখলাম যে তার নেট ফোর্স 0 কিন্তু তার অ্যাসেলারেশন আছে। তাহলে কি, তাহলে এখানে দেখা গেল যে তার নিউটনস ল কি ইনভ্যালিড। তো এখন তো চিন্তার বিষয় যে নিউটনস ল ইনভ্যালিড, তাহলে এই নিউটনস ল যদি ইনভ্যালিড হয় তাহলে কি এই যে ফ্রেমটা বা এই যে কেসটা 3 যে অ্যাসেলারেশনে চলছিল, এই জিনিসটা কি ফলস? তো অবশ্যই ফলস। তো এই সমস্যার সমাধানের জন্য যে যখন দেখা যাচ্ছে যে আমি যদি অ্যাসেলারেটেড ফ্রেমে চলি বা অ্যাসেলারেটেড নির্দেশতন্ত্রে চলি, তাহলে দেখতে পাবো যে আমাকে নিউটনস ল ইনভ্যালিড হচ্ছে। তো এই নিউটনস ল যখন ইনভ্যালিড হচ্ছে, এইটাকে ভ্যালিড করানোর জন্য আমাদের কি প্রয়োজন পড়লো, যে আমাদের অলিক বল বা সিউডো ফোর্স একটা দরকার পড়লো। এবং সেইখানে আমরা কি করি, যে আমরা যেদিকে বস্তুটা যাচ্ছে তার অপোজিটে, মানে অ্যাসেলারেশন যেদিকে হচ্ছে তার অপোজিটে আমরা কি করি, তার অপোজিটে একটা ফোর্স আমরা নিজেদের ইচ্ছে মতো বা নিজেদের পছন্দ মতো আমরা কি করি, একটা ফোর্স অ্যাড করি, যেটার মান হচ্ছে কি এফ সমান, ফোর্সের মান কি এফ সমান এম এ, যেটাকে কি বলি এফ সমান এম ইন্টু এ। এখানে মাইনাসও লাগাতে পারো, তার মাইনাস লাগানো মানে হচ্ছে কি যে যেদিকে অ্যাসেলারেশন হচ্ছে তার অপোজিটে কি করছি আমরা, অপোজিটে কি একটা আমরা নিজেদের প্রয়োজন মতো বা এই নিউটনস ল অফ মোশনকে ভ্যালিড করানোর জন্য এখানে কি করছি, একটা মাইনাস লাগাচ্ছি, এবং সেটাকেই আমরা কি বলছি কি সিউডো ফোর্স বা ছদ্মবল। তাহলে কি দেখো কি দরকার পড়লো, যে কেন কেন সিউডো ফোর্স বা অলিক বলের প্রয়োজন পড়লো না, তখনই সিউডো ফোর্স বা অলিক বলের প্রয়োজন পড়লো যে যখন আমরা দেখলাম যে অ্যাসেলারেটেড ফ্রেমে যখন কোনো বস্তু চলে, তখন নিউটনস ল কি হয়, নিউটনস ল ইনভ্যালিড হয়। নিউটনস লতে কি বলা হয়, যে ফার্স্ট লতে যদি নেট এক্সটার্নাল ফোর্স 0 হয়, তাহলে কি তার অ্যাসেলারেশনও 0 হবে। যখন অ্যাসেলারেশন 0 হবে, হয় বস্তুটা তার ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, না বস্তুটা কি ভেলোসিটি 0 হবে। তো এটা ছিল নিউটনের ফার্স্ট ল। তাহলে দেখো, কিন্তু নেট এক্সটার্নাল ফোর্স 0, কিন্তু তার অ্যাসেলারেশন কি, অ্যাসেলারেশন হচ্ছে বা ত্বরণ হচ্ছে। তো সেক্ষেত্রে কি নিউটনস ল হয়ে যাচ্ছে ইনভ্যালিড। তো এই ইনভ্যালিড সিস্টেমটাকে ভ্যালিড করার জন্য আমরা কি করি, একটা তার অপোজিটে যেদিকে অ্যাসেলারেশন হচ্ছে তার অপোজিটে একটা নতুন আমরা ফোর্স লাগাই, যেটাকে আমরা কি বলি, যার মানটা হচ্ছে কি এফ সমান এম এর সাথে সাথে। আচ্ছা, এখানে কি মাস আর কি আর অ্যাসেলারেশনটা কি না, ওই ফ্রেমের অ্যাসেলারেশন হলো। এটাই হচ্ছে কি ছদ্মবল বা অলিক বল। তো দেখো, আমি একমাত্রিক গতিজ চ্যাপ্টার আমি প্রথম লেকচারেই আমি বলেছিলাম যে নির্দেশতন্ত্র, এবং সেখানে বলেছিলাম যে নির্দেশতন্ত্র যারা পড়বে না বা যাদের মনে হচ্ছে নির্দেশতন্ত্র কি প্রয়োজন, তো এই ছোট্ট ছোট্ট জিনিসেই তারা আটকে যাবে। তো দেখো, তো আমি তখন বলেছিলাম যে আমি তখন বলেছিলাম যে নির্দেশতন্ত্র দুই প্রকার, একটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা কি নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমি তখন বলেছিলাম কি যে ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল, তো এর বেসিসেই, এই সিউডো ফোর্সের বেসিসেই আমরা কি করি না, ফ্রেম অফ রেফারেন্স কে দুটো ভাগে ডিভাইড করি, এবং একটার নাম দিই কি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স।
তাহলে কি বলতে পারি, তাহলে এখান থেকে কি হলো কি ফ্রেম অফ রেফারেন্স কে আমরা কি ডিভাইড করলাম, মানে কি নির্দেশতন্ত্র কি আমরা এখান থেকে কি ডিভাইড করলাম, এখান থেকে নির্দেশতন্ত্রকে ডিভাইড করার পরে আমরা কি পেলাম, যে একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটা কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আরেকটা কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, যেটাকে আমরা বলছি কি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর এটাকে কি বলছি কি নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। যেখানে আমি কি বলেছিলাম কি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি হয় না, জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি অ্যাসেলারেশন কি হয়, 0 হয়। যখন অ্যাসেলারেশন 0 তখন কি হয় না, হয় বস্তুটা ভি সমান কি কনস্ট্যান্টে চলবে, নয় ভি সমান কি হবে 0। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি হয় না, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে এ নট ইকুয়াল টু 0, মানে এর মান কোনো না কোনো সময় কিছু না কিছু একটা হয়। তো সেক্ষেত্রে আমরা কি এখান থেকেই মানে এই কনসেপ্ট থেকেই আমরা নির্দেশতন্ত্রকে কি করি ডিভাইড করি, যেটা আমি বলেছিলাম কি যে একমাত্রিক গতির লেকচার নাম্বার 1-এ যে নির্দেশতন্ত্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে এখান থেকে আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হলো যে সিউডোফোর্স কি না, সিউডোফোর্স সেটাই যেটা যেদিকে ত্বরণ হবে বা যেদিকে অ্যাসেলারেশন হচ্ছে তার অপোজিটে কি আমরা একটা ফোর্স লাগাই, যেটাই হচ্ছে কি F সমান m এর বরাবর, সেটাকে আমরা কি বলছি অলিক বল বা সিউডোফোর্স। কেন ব্যবহার করছি না, এই কারণে ব্যবহার করছি যে নিউটনস ল অফ মোশনকে ভ্যালিড করার জন্য, নিউটনসের যে ল সেই লকে কি ভ্যালিড করার জন্য আমরা কি জড়ত্বীয় সিউডোফোর্স বা অলিক বল আমরা ইউজ করছি। তাহলে দেখো এখানে সিউডোফোর্স বা অলিক বলের কনসেপ্ট ক্লিয়ার, এখানে সিউডোফোর্স বা অলিক বলের কনসেপ্ট ক্লিয়ার। দেখো যারা ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র কি জানো না তারা কি করো, তারা লেকচার নাম্বার 1-এ গিয়ে দেখে আসো। দেখো এই যে ছোট ছোট জিনিস, এই ছোট ছোট কনসেপ্ট বা ছোট ছোট পিলার, দেখো এই অলিক বল বা ছদ্ম বল পড়ানোর কি প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। তার কারণ যখন তোমরা একটা লিফটের ভেতরে যখন তোমরা কোনো ধরো একটা ব্লক আছে, তো সেটা অ্যাসেলারেশনে চলছে, তো সেক্ষেত্রে সেই সমস্ত অঙ্ক করার জন্য কিছু কিছু ক্ষেত্রে সিউডোফোর্স প্রয়োজন পড়ে, যেখানে আমাদেরকে নিজের মতন করে তার ভেতরে একজনকে বসাতে হয়। যে ওই লিফটের ভিতরে আমি একজনকে অ্যাজিউম করলাম যে নিজেকে রেস্টে মানছে, হলো। তো এই ছোট ছোট কিছু কিছু কনসেপ্টের ক্ষেত্রে কি ইউজ করা হয়, যে কারণের জন্য কি আমি বোঝালাম। দেখো এর পরের টপিক কি না, এর পরের টপিক ঘাত বল বা ইম্পালস। ঘাত বল বা ইম্পালস। আচ্ছা ইম্পালস কি না, ইম্পালস কিছুই না। ইম্পালসকে কি দ্বারা প্রকাশ করি আমরা, আই দ্বারা প্রকাশ করি, বা বইয়ে অনেক বইয়ে বা তোমাদের বইয়ে কি যে দ্বারা প্রকাশ করা আছে। তো আই বা দেখো যেহেতু ইম্পালসের ইংরেজি মানে ঘাতের ইংরেজি হচ্ছে ইম্পালস, সেহেতু আই দ্বারা প্রকাশ করাটাই বেটার, কারণ কি বুঝতে সুবিধা হবে। আমি এখানে আই দ্বারাই প্রকাশ করবো। তাহলে আই দ্বারা কি এখানে, তাহলে ইম্পালস কি বা ঘাত বল কি, দেখা যাচ্ছে কি চেঞ্জ অফ মোমেন্টাম। দেখো সিমিলার জিনিস এখানে, যেমন তোমরা পড়েছো ভরবেগ মোমেন্টাম, সেম জিনিস কোন রকম, তাহলে কি ঘাত বল কি চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন।
এটাকে আমরা কি বলছি, না এটাকেই বলছি কি আমরা ইম্পালস। আচ্ছা এখানে আমরা আই সমান কি লিখতে পারি আবার, যে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটাও লিখতে পারি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এখান থেকে আমরা ইম্পালস এটাও লিখতে পারি। আচ্ছা এছাড়াও আচ্ছা আমরা এফ সমান কি জানি, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। এখান থেকে আমরা পেয়েছিলাম কি ভরবেগ। তাহলে দেখো এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, ডিপি সমান কি লিখতে পারি, এফ ইন্টু ডিটি, এবং কি এখানে যদি আমি তার লিমিট লাগাই তাহলে লিমিট কি হবে, পি ইনিশিয়াল থেকে পি ফাইনাল। তাহলে এটাকে কি লিখতে পারি, যে এটাকে লিখতে পারি আমি যে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল সমান এফ ইন্টু ডিটি। তাহলে এখান থেকে কি আসলো এটা। আচ্ছা এরকম যদি এখান থেকে কোশ্চেন ইন জেনারেল আসে না, তবু কিছু কিছু কোশ্চেন আসে, যেমন 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 তাহলে ঘাত বল কি, ঘাত বল হচ্ছে কি যে চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা হচ্ছে কি ঘাত বল। তো ঘাত বলের দুটো সূত্র আমি বলে দিলাম, যে একটা আই সমান ডেল্টা পি, কোনো কোনো ক্ষেত্রে দেওয়া থাকবে যে তার মোমেন্টামটা কি চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে, এবং তখন কি বলা থাকবে তার ঘাত বল বের করে, তখন কি ডাইরেক্টলি আই সমান হয় ডেল্টা পি মানে কি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। আবার অনেক সময় বলা থাকে যে তার এটা ফোর্সটা সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, মানে টি এর সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে বলো যে তার ইম্পালস বা ঘাত বল কতটা। এরকমও কোশ্চেন অনেক সময় আসে। তাহলে দেখো এখানে যদি আমি বলি যে কিছু একটা সাধারণ যদি আমি একটা কোশ্চেন দিই, তাহলে কোশ্চেন কি হবে, দেখো আমি যদি বলি যে টি সমান মানে কি তার বলটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এবং সময়ের সাপেক্ষে যখন পরিবর্তন হচ্ছে তার টি সমান কত, আমি যদি বলি 20 টি স্কয়ার মাইনাস 40 হলো, তাহলে বলো বলো যে ঘাত বল কখন ম্যাক্সিমাম হবে, হলো এই হচ্ছে কোশ্চেন। এরকম কোশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি ওই ইন্টিগ্রেশনের যে সূত্রটা এফ সমান ডিটি বাই ডিটি, রেট অফ চেঞ্জিং মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, ওটা লাগিয়ে তোমরা সলভ করতে পারো। আচ্ছা এরপরে আমরা যাব কি পুলি ব্লক সিস্টেম। আচ্ছা পুলি ব্লক সিস্টেম, এই পুলি ব্লক সিস্টেমে আমি দেখো দুটো কেস আজকে করাবো, কেস 1 এন্ড কেস 2, দুটো কেস করাবো। আরেকটা কেস ইনক্লাইন প্লেনের যে কেস, সেই কেসটা আমরা ঘর্ষণে পড়বো, কারণ ঘর্ষণের সাথে সাথে ঘর্ষণ ইনক্লাইন মানে তোমার নততল বরাবর যে কেসটা হয় সেটা আমরা ঘর্ষণে পড়বো, এবং সেখানে বেশি পরিমাণ এর অঙ্ক আছে। তো সেক্ষেত্রে আমাদের সেটাও হয়ে যাবে এবং এটাও হয়ে যাবে। তাহলে দেখো কেস 1 এ আমি যদি বলি, কেস 1 এ কি, যে আমি যদি বলি যে এরকম একটা জায়গা থেকে পুলির দ্বারা কি দুটো মাছকে ঝোলানো আছে, যেটাকে আমি বললাম যে এটাকে আমি বলি M1, আর আমি এটাকে কি বললাম যে M2, কি বললাম M1 and M2। এবার আমি যদি বলি যে এই M2 এর মানটা বেশি কার থেকে, আমি এটাকে এখানে করি যে এই M2 এর মানটা কি M1 এর থেকে বেশি, তো তাহলে
ত্বরণ এবং তার টান নির্ণয় করো। তাহলে কি দেন ফাইন্ড অ্যাক্সেলারেশন এন্ড টেনশন ফোর্স। এটা হচ্ছে কি এটা কোশ্চেন। তাহলে সেক্ষেত্রে কি করবে দেখো, এটা আমি কি বললাম কেস 1। এরকম যদি কোনো কোশ্চেন আসে যে একটার ভর বেশি আর একটার কম, সেক্ষেত্রে কি ডিরেক্ট তোমরা কি এই সূত্র লাগাতে পারো, এখান থেকে যেটা ডিরাইভড হবে সে সূত্র তোমরা ডিরেক্ট লাগাতে পারো, কিংবা কিংবা তোমরা আমি যেমনভাবে সলভ করব, আমি একটা বা দুটো প্রসেস দেখাবো, তার মধ্যে যেটা সহজ হবে তোমরা সেটা নিজেরা লাগাতে পারো। অনেকে বলে যে কোশ্চেন মানে এরকম সূত্র মনে রাখার থেকে নিজে ডিরাইভ করাই বেটার, তো যার যেটা প্রয়োজন হবে সে সেটা লাগাবে। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, যেহেতু M2 ভরের মাসটা বেশি M1 এর থেকে, তাহলে দেখো নিশ্চয়ই টেনশন ফোর্স কোন দিকে লাগে, এদিকে লাগবে টেনশন ফোর্স, এদিকে লাগবে টেনশন ফোর্স। দেখো যেহেতু M1 M2 মাসটা বেশি, তাহলে কি হবে দেখো, তাহলে M1 যে ব্লকটা, M1 ব্লকটা উপরের দিকে এ অ্যাক্সেলারেশনে উঠবে। সিম্পল জিনিস। যখন দেখো এইটা বেশি ভারী হবে তখন কি হবে, আমি যদি বলি কি এই দুটো জিনিস, এই দুটোর ক্ষেত্রে আমি যদি বলি যে এই ডাস্টারটা বেশি ভারী, এই ডাস্টারটা ঝোলানো আছে আর এই মার্কারটা একদিকে ঝোলানো আছে, যেহেতু ডাস্টারটা ঝোলানো আছে তাহলে কি ডাস্টারটা যখন বেশি ভারী হবে তখন কি হবে, এটা উপরের দিকে উঠবে। তাহলে এটা যখন উপরের দিকে উঠবে তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা জিনিস দেখো, তাহলে কি M2 ব্লকটা কি, M2 ব্লকটা এ অ্যাক্সেলারেশনের নিচের দিকে নামবে। সিম্পল জিনিস যে M2 ব্লকটা এ অ্যাক্সেলারেশনের কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। এখন যদি আমি কনভেনশনাল মেথড বা যে নরমাল যদি আমি FBD সাহায্যে সলভ করার চেষ্টা করি তাহলে কি আসবে দেখো, আমি যদি FBD সাহায্যে সলভ করার চেষ্টা করি যে আসবে যে FBD আমি যদি M2 ব্লকের বানাই, FBD অন M2 ব্লক, আর M2 ব্লকের যদি FBD বানাই তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, M2 ব্লক, তাহলে এদিকে কি লাগছে টেনশন T, নিচে লাগছে কি অ্যাক্সেলারেশন। আরেকটা জিনিস দেখো নিচের কি লাগবে, নিচে লাগবে যে ওয়েট বা গ্র্যাভিটি, কি লাগবে M2G। তাহলে দেখো এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেহেতু M2Gটা দেখো, তাহলে কি আমরা জানি F সমান কি জানি, F সমান জানি যে M ইন্টু A। এখন F এর মানটা দেখো, ওপরে লাগছে কি, ওপরে লাগছে T আর নিচে কি লাগছে M2G। এখন যেহেতু M2G মানে কি এই ব্লকটা বেশি ভারী, তাহলে কি করব, তাহলে আমরা কোন দিক থেকে বিয়োগ করব, যে M2G মাইনাস T সমান M ইন্টু A। তাহলে কি M ইন্টু A মানে কি M2 ইন্টু A। এটাকে যদি বলি আমি 1 নম্বর ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এরপর আমি যদি এটাকে মুছে, বোর্ড ছোট পড়ে যাচ্ছে, এখান থেকে কি আসলো এটা। এবার দেখো আমি যদি এদিকে করি, এই বরাবর আমি যদি এইখানে করি, দেখো আমি যদি M1 এর যদি FBD এখানে তৈরি করি, FBD ফর M1 এর যদি আমি FBD তৈরি করি, তাহলে M1 এর FBD যদি এদিকে তৈরি করি তাহলে কি হবে, উপরে লাগছে কি T আর নিচে লাগছে কি M1G, আর অ্যাক্সেলারেশন কোন দিকে লাগছে, উপর দিকে। তাহলে দেখো সাধারণ জিনিস, যেহেতু এই যে M2 ব্লকটা যেহেতু বেশি ভারী ছিল, তাহলে কি টেনশনটা কোন দিকে বেশি লাগবে, M1 ব্লকের এই বরাবর টেনশনটা বেশি লাগবে। তো সেই কারণের জন্য আমরা কি করব, যে T থেকে কি আমরা M1G বিয়োগ করব, সমান কি করব M1 এর বরাবর, মানে কি F সমান M এর বরাবর। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে আমরা পেলাম যে ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো এইখানে যদি আমি এই কোশ্চেনটা তোমাদের
মুছবো। এই কোশ্চেনটা যদি মুছি তাহলে কি পেলাম, দুটো ইকুয়েশন পেলাম। যে ফার্স্ট নম্বর M2 ব্লক থেকে যে কোশ্চেনের এটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি M2G মাইনাস টি সমান M2A, এটা কি 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা 2 নম্বর ইকুয়েশনটা কি, যে টি মাইনাস M1G সমান টি M1A, এটা কি 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন যদি আমি অ্যাড করি তাহলে কি আসবে দেখো, তাহলে এখানে আসবে যে দেখো টি তো চলেই যাবে, প্লাস টি মাইনাস টি, তাহলে কি আসবে M2G মাইনাস M1G সমান M2A প্লাস M1A, এখান থেকে আসবে কি এটা। তাহলে এখান থেকে যদি আমি জি কমন নেই তাহলে কি হবে, আচ্ছা এখান থেকে যদি আমি M2G মাইনাস M1G সমান এ যদি কমন নেই তাহলে কি হবে M2 প্লাস M1। যেহেতু আমাকে ত্বরণ চেয়েছে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি করতে পারি যে M2G মাইনাস M1G বাই M2 প্লাস M1। এখান থেকে যদি আমি জি কমন নিই তাহলে কি আসবে M2, এখানে যদি আমি জি কমন নিই তাহলে কি আসবে জি, তাহলে এটা হয়ে যাবে কি তার ত্বরণ। তাহলে সেই ব্লকটা কতটা ত্বরণের নিচে নামবে, A সমান M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 প্লাস M1 ইনটু জি, এই ত্বরণে কি সে ব্লকটা নিচের দিকে নামবে। আচ্ছা এরপর যদি আমি ইকুয়েশন নাম্বার 1 এ তার টেনশনটা কি করে পাবো, যদি ইকুয়েশন নাম্বার 1 এ যদি আমি এই এর মানটা পুট করি M2 মাইনাস M1 বাই M2 প্লাস M1 ইনটু জি, এইটা যদি আমি পুট করি তাহলে কি, তাহলে আমি পেয়ে যাবো কি তার টেনশনের মানটা, যেটা তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাবে। যদি এখানে পুট করি তাহলে টেনশনের মানটা কি আসবে 2 ইন্টু M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি, এই দুটো সূত্র এখান থেকে এলো। আচ্ছা এই দুটো সূত্রের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, যে তোমরা যদি কারোর মনে রাখার ইচ্ছা হয় যে তোমরা ডিরেক্টলি এই জিনিসগুলো লাগাতে পারো, যে এখানে তার ত্বরণ কত হবে আর এখানে তার টেনশন কত হবে। যদি এরকম দুটো ব্লক থাকে, বলা থাকলো যে একটা 5 কেজি আর একটা 4 কেজি ভরের ব্লক, দুটোকে পুলিশ সাজে ঝরানো আছে, তাহলে বলো যে তার ত্বরণ কত আর তাহলে বলো যে তার টেনশন কত, তাহলে ডিরেক্টলি তোমরা কি এখান থেকে লাগাতে পারো। হলো, তাহলে তোমরা কি এভাবে ডিরেক্টলি লাগাতে পারো। এই 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 যে সূত্রগুলো এখান থেকে তোমরা ডিরেক্টলি লাগাতে পারো। হলো, আচ্ছা এছাড়াও এটা কি, এটা আমি বললাম কি, এটাকে আমি মেথড যদি 1 বলি, মেথড 1 লেন্দি প্রসেস এবং কনভেনশনাল মেথড। এর পরে যদি আমি একটু হাই লেভেলে থিঙ্কিং করে যদি এটা করার চেষ্টা করি তাহলে কি আসবে দেখো। এরপর যদি একটু বেশি চিন্তা ভাবনা করে করি, দেখো কোশ্চেনটা কি ছিল, যে কোশ্চেন ছিল যে এটা একটা M1 ভরের ব্লক আর একটা কি M2 ভরের ব্লক, দুটো ব্লক, একটা M1 এর ভরের ব্লক আরেকটা কি আরেকটা M2 ভরের ব্লক। এই দুটো ব্লক কি
সরি পুল্লি দ্বারা কি ঝোলানো আছে। দেখো একটা জিনিস আমরা কনস্ট্যান্ট রিলেশন মোশনের যে ব্লক প্রবলেম গুলো করেছিলাম, সেখানে যদি আমি একটা জিনিস কি সেখানে এই আনুভূমিক ভাবে কি ছিল, ব্লক গুলো কিরকম ছিল যে আনুভূমিক ভাবে, এবং সেখান থেকে বলা হয়েছিল যে এর টেনশন বের করো বা এর কন্ট্যাক্ট ফোর্স বের করো, যখন কি ছিল আনুভূমিক ভাবে, ভার্টিক্যালি ছিল না। তাহলে কি এটাকে যদি আমি এরকম ভাবে যদি আমি আনুভূমিক ভাবে যদি এটাকে ভাবার চেষ্টা করি, তাহলে কি হবে, দেখো একটা জিনিস তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে লাগছে তোমার টি, আর এখানেও লাগবে কি টি, আর নিচে কি লাগবে যে এখানে লাগবে m2g যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা কি লাগবে m1g। তাহলে এই দুটো ক্ষেত্রে আমি যদি এটাকে এভাবে দেখি, কোন ভাবে, যদি আমি আনুভূমিক ভাবে দেখি, আর আনুভূমিক ভাবে দেখার সাথে সাথে যদি আমি দেখি যে তাহলে কি আসবে, এরকম ভাবে আসবে। আচ্ছা এরকম যদি আসে তাহলে এদিক বরাবর কি লাগছে, এদিক বরাবর তো তোমার টি লাগবে, আর এই দিক বরাবর কি লাগবে, এদিক বরাবর লাগবে যে m1g, যেহেতু এটা m1 ভরের ব্লক, আর এটা যদি m2 ভরের ব্লক হয় তাহলে কি লাগবে যে m2g। এবার দেখো সাধারণ জিনিস, যদি আমাকে ত্বরণ বের করতে আমি কি করব, f সমান m ইন্টু a, এই তো একটাই তো সূত্র, তাহলে কি a সমান কি আসবে f বাই m। তাহলে দেখো দুটো ফোর্স দুদিকে লাগছে, একটা লাগছে m1g আর একটা লাগছে m1g, একটা লাগছে কি m2g। তাহলে যেহেতু দুটো ফোর্স দুদিকে লাগছে, দেখো তাহলে এখান থেকে কি করতে পারি, দুটো ফোর্সকে বিয়োগ করতে পারি। দেখো যেহেতু m2g টা কি বেশি ভারী, কারণ এখানে কন্ডিশনে বলাই ছিল যে m2 গ্রেটার দেন m1 দুটো ব্লকের মধ্যে, তাহলে কি এখান থেকে আমরা বিয়োগ করতে পারি যে m2g মাইনাস m1g বাই কি m মানে কি দুটো মাসের ব্লক m1 প্লাস m2। তাহলে দেখো এখান থেকে যদি আমি g কমন নিই তাহলে কি হবে m2 মাইনাস m1 ইন্টু g বাই m1 প্লাস m2। দেখো এক লাইন সিম্পল, এক লাইনে কি আমার অ্যান্সার। তাহলে দেখো মেথড 1 কি ছিল, নরমাল এফবিডি বানিয়ে কনভেনশনালি ধীরে সুস্থে, মানে বোর্ড লেভেলের জন্য সেই প্রসেস ঠিক আছে, কিন্তু তোমরা এটাও লাগাতে পারো। কারণ কি দেখতে পাচ্ছি যে আমার এদিকে লাগছে m1g, ওদিকে লাগছে m2g, তাহলে তো ত্বরণ কি হবে, দুটো ফোর্সকে বিয়োগ করে তার মাসে যোগ করবো। দেখো সিমিলার জিনিস, দেখো সেখান থেকেও যেই অ্যান্সার এসেছিল এখান থেকেও সেই অ্যান্সার হলো। আচ্ছা মোস্ট ইম্পর্টেন্টলি এই ছিল কি আমাদের কেস 1। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যারা খাতা এবং কলম না নিয়ে ভাবছো যে বুঝে তো গেছি, ডিরেক্টলি পরীক্ষায় নামাবো, মানে ধরে নামাবো, কোশ্চেন দেখার সাথে ডিরেক্টলি লাগাবো আর নামাবো, ঠিক আছে, তাদের সাথে কিন্তু হয়ে যেতে পারে ময়ে। কারণ কি, কারণ যদি না নিজে খাতা পেনে নিজে একবার ট্রাই করো তো পরীক্ষার খাতায় জিন্দেগিতে নামবে না, হ্যাঁ সে নামতে পারে, এক দুজনের নামতে পারে যাদের মুখস্থ বিদ্যা খুব বেশি, নয়তো নর্মাল মানুষের নামা অসম্ভব। এবার দেখো কেস 2 কি না, কেস 2 আমি যদি বলি এরকম আনুভূমিক ভাবে কি একটা পুলিশ সাহায্যে কি আমি যদি বলি এটা m1 ব্লক কি একটা m2 ব্লক ঝোলানো আছে, হলো। তাহলে বলো যে ত্বরণ এবং টেনশন, মানে এ এবং টি, মানে অ্যাসেলারেশন আর টেনশন, এই দুটো বের করো। দেখো সিমিলার জিনিস আমি আর এখানে এফবিডি কনভেনশনাল মেথডে তোমরা চাইলে করতে পারো, কারণ এফবিডি মানে মানে 3টে থেকে 4টে ক্লাস শুধু এফবিডি চলছে, তো যতবার দেখানো হয়েছে আমার মনে হয় যে এফবিডি নিয়ে আর কারো সমস্যা হওয়ার কথা না। যে তোমরা তাহলে কি তোমরা এফবিডিটা নিজে করবে, আমি তোমাদেরকে দিলাম যে হোমওয়ার্ক, যে এফবিডির সাহায্যে নিজে বের করে কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এফবিডির সাহায্যেও সেম অ্যান্সার আমাদের আসছে। দেখো
তাহলে একটা জিনিস আমি কি দেখতে পাচ্ছি যে m2g ভরের নিচের দিকে কি লাগবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হবে কি m2g। আর দেখো নিচের দিকে কি লাগছে, নিচের দিকে লাগবে m1g, যেটা আমাদের প্রয়োজন নেই। তার কারণ কি এই ব্লকটাকে টানা হচ্ছে কি x অ্যাক্সিস এই দিক বরাবর। তো সেক্ষেত্রে আমার নিচের দিকের কোনো ফোর্সই আমার প্রয়োজন নেই। তাহলে এখানে কি লাগবে t, এখানেও কি লাগবে t। তাহলে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমি এভাবে লিখি, এভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি, দেখো নিচে আমি কি বললাম যে এটা m2 ভরের ব্লক, এই ভরের ব্লকের এদিকে কি লাগছে m2g, আর এটা কি m1 ভরের ব্লক হলো, এদিকে কি লাগছে টেনশন t, আর এদিকে তো কোনো টেনশনই নেই, কিছুই নেই। এই হচ্ছে কি আমাদের কোশ্চেন। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, F সমান m এ লাগিয়ে A সমান F বাই m। দেখো ফোর্স কোন দিকে লাগছে, দেখো ফোর্স লাগছে কি একটাই, কি m2g বাই তার মাসটা কি m1 প্লাস m2। দেখো এক লাইনে অ্যান্সার ত্বরণ যে m2g ইন্টু m1 প্লাস m2। তোমরা চাইলে এটা ডিরেক্টলি কি মুখস্থ করতে পারো, যে কোনো জায়গায় যদি দেখো যে এরকম ভাবে আনুমানিকভাবে রাখা আছে m1 এবং m2 ব্লক, এবং সেখান থেকে বলেছি যে ত্বরণ বের করো। আচ্ছা তাহলে তো যদি আমি টেনশন বের করি, তাহলে কি আসবে, আচ্ছা দেখো টেনশন যদি বের করার চেষ্টা করি, তাহলে দেখো যেহেতু m1 ব্লক এদিকে আর এদিকে কি লাগছে t টেনশন, তাহলে দেখো সেক্ষেত্রে এখান থেকে দেখে লিখতে পারি যে t সমান m1 ইন্টু a, কারণ কি F সমান m ইন্টু a, তার টেনশনটা একটাই লাগছে ফোর্স, তাহলে F সমান m ইন্টু a মানে m1 ইন্টু a। তাহলে দেখো এখন m1, আচ্ছা এখান থেকে ত্বরণের মান কত পেয়েছিলাম, এর মান m2g বাই m1 প্লাস m2। তাহলে এখানে বসাও যে m2g বাই m1 প্লাস m2, এখান থেকে কি এটা পেলাম। তাহলে দেখো এখান থেকে যদি ঠিকঠাক ভাবে আমরা লিখি এর মানটা, তাহলে কি আসবে m1 ইন্টু m2g বাই m1 প্লাস m2। তাহলে কি এখান থেকে টেনশনের মানটা এখান থেকে পেলাম, যেটা কেউ যদি চায় ডিরেক্টলি মুখস্থ রাখতে পারে, তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে এখান থেকে পেলাম কি ত্বরণের মানটাও জানলাম, আর কি তার টেনশনের মানটাও জানলাম। তাহলে দেখো দুটো এখান থেকে সূত্র পেয়ে গেলাম, কেস 1 এন্ড কেস 2, দুটোর ক্ষেত্রে কি তোমরা ডিরেক্টলি মুখস্থ রাখতে পারো, বা তোমরা কনভেনশনাল মেথডে বের করতে পারো, বা যেভাবে আমি দেখালাম এভাবেও বের করতে পারো, তোমাদের চয়েস, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে বের করতে পারো। আচ্ছা আরেকটা জিনিস, যে ইনক্লাইন প্লেনের যে কোশ্চেন হয়, যে ধরো এরকম রততল বরাবর কোনো বস্তুকে রাখা আছে, তখন বলো যে তার টেনশন এরকম ভাবে কোনো পুলিশ সাহায্যে রাখা আছে। তো এই টাইপ কোশ্চেন আমরা কি ফ্রিকশনে পড়বো, মানে ঘর্ষণে, তখন এই কেস 3টা সম্পর্কে ভালোভাবে জানবো, এবং এইরকম কেসের আরো কিছু অঙ্ক আসবে নেক্সট লেকচারে। ততদিন তোমরা কি চ্যানেলে চোখ রাখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যেটা মনে হয় সেটা করো, কিন্তু যদি ভালো লাগে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে।